পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের উদ্যান টেলিভিশন আয়োজিত এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনা করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন 90 দশকের তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। আমি তাদের নামগুলো ঘোষণা করছি। প্রথমে নাম ঘোষণা করছি কবি শিবলি মুক্তাদির। তিনি অত্যন্ত একজন শ্রদ্ধেয় এবং আমাদের গুরুত্বপূর্ণ অগ্রজ কবি 90 দশকের। এরপরে নাম ঘোষণা করছি কবি কামরুল বাহার আরিফ। তিনি 90 দশকের গুরুত্বপূর্ণ কবি এবং আরেকজন 90 দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি রয়েছেন, তিনি আমাদের বন্ধু, বিশেষ করে আমারও বন্ধু, কবি জ্যোতি পোদ্দার। সবাইকে শুভ সন্ধ্যা। অনুষ্ঠানে ঠিক সময় মতো আপনারা সবাই হাজির হয়েছেন। আজকের এই অনুষ্ঠানটি আমরা একযোগে সম্প্রচার করছি উদ্যান টেলিভিশন এবং উদ্যান পেজে। আমি প্রথমে চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে একটি শোক সংবাদ দিয়ে। গতকালকে আমাদের 90 দশকের কবি কামাল আহসান আকস্মিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার জন্য আমরা সবাই খুব কষ্ট পেয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি। তো আমরা ফিরে যাচ্ছি অনুষ্ঠানে। আমি প্রথমে চলে যাচ্ছি কবি শিবলি মুক্তাদির ভাইয়ের কাছে। কবি শিবলি মুক্তাদির, আমরা শুরু করব আসলে কবিতা পাঠ দিয়ে। প্রথমে একটি কবিতা পাঠ করবেন কবি শিবলি মুক্তাদির, এরপরে কবিতা পাঠ করবেন কবি কামরুল বাহার আরিফ, তারপরে কবিতা পাঠ করবেন কবি জ্যোতি পোদ্দার। আমি চলে যাচ্ছি কবি শিবলি মুক্তাদিরের কাছে। কবি শিবলি মুক্তাদির, আপনি একটি কবিতা পাঠ করুন। আচ্ছা আচ্ছা, তৌফিক 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 এক মিনিট। আচ্ছা আমি বলি একটু। আচ্ছা, যেহেতু এটা একটা লাইভ আড্ডা আমাদের, আচ্ছা আমি আমার বইটা এখনো নেই নাই, মানে কবিতা পড়তে হবে একদম প্রথমেই। এটা নেই নাই বোধহয়। আরিফ ভাই পড়ুক কতক্ষণ একটা ইয়ে নেই। শুরু করছিলাম আর কি, অসুবিধা নেই। তাহলে কবিতা পাঠ করবেন আমাদের কবি কামরুল বাহার আরিফ ভাই। নিশ্চয়ই প্রস্তুত রয়েছেন? হ্যাঁ পড়ুক। আরিফ ভাই নিশ্চয়ই। আরিফ ভাই সম্প্রতি একটি বই বেরিয়েছে, ও সর্বনাশা এসো। চমৎকার একটি বই আমরা পাঠ করেছি। সর্বনাশ এসো। ও সর্বনাশ এসো। আরিফ ভাই আমার সর্বনাশ করে ফেলছে। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলেই আমার বন্ধু সমতুল্য। আর হচ্ছিল যে আমরা একটা বাউন্ডারি নিয়ে এখানে হাজির হয়েছি, 90 দশক। যদিও আমি দশকের বিষয়টা নিয়ে আমি খুবই অজ্ঞ একজন মানুষ, দশক নিয়ে আমি সেইভাবে কথা বলতেও আমি অভ্যস্ত নই। তারপরেও আজকে এসেছি এখানে। সবচেয়ে বড় যে বিষয়টা, আজকে আমরা যখন আমরা সেটের সামনে, দর্শকের সামনে বসে আছি, এটি সেই আমাদের অহংকারের ভাষার মাস। আমি অগণিত ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানিয়ে যেহেতু শিবলি ভাইয়ের মানে পরিবর্তে আমাকে কবিতা শুরু করতে হচ্ছে, আমার যেন মনে হচ্ছে 21-এর একটি কবিতা দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করা প্রয়োজন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সেই কবিতাটি পড়তে চাচ্ছি দর্শকদের জন্য। এটি আমার নিজেরই কবিতা। কবিতার নাম সূর্য আমার 21 সালে। সেই তো ছিল তোমার কথা জাজল্যমান আজও, বিশ্ব কেমন বাসলো ভালো, কাঁদলো আরো, শোকে মুহ্যমানো। তোমার কথা আমার কথা সবার কথা, কাঠবিড়েলি টিয়ের কথা, ঘাস ফড়িঙার জোনাক পাখি আলোর কথা। আমার ব্যথা তোমার ব্যথা সবার ব্যথা, রাজপথ আর নদীর ব্যথা, শূন্য বুকে বৈচালি দ্বীপ, নিঃসঙ্গ মনের ব্যথা। এত কথার এত ব্যথার জমাট বেঁধে বাঘের পিঠে মঞ্চ করে উড়িয়েছিলাম হাওয়ার স্রোতে, ঝড়ের বেগে তরঙ্গিনী নদীর স্রোতে। গীতাঞ্জলির বর্ণগুলো বন্দি থেকে বেরিয়ে এসে জোর কদমে এগিয়েছিল বাউল পায়ে। বলো এমনতর প্রকৃতিরে কে পেরেছে বশ মানাতে? এমন কোন হাজতখানা থাকতে পারে, কে রুধিবে? তাই তোমার ব্যথা আমার ব্যথা, তোমার কথা আমার কথা এক হয়ে যায় নদীর জলে, বাতাস বাঁশির সুরের মায়ায়, ভরসার ওই মায়ের আঁচল শক্তি হাওয়ায়। তখন কোকিল যদি ডাক দিয়ে যায়, কে বাধা দেয় কোন সাহসে? এখন কার আছে আর সাহস বলো, বন্দি করে আমার বর্ণমালা,
যখন 21 আমার ভুবন জুড়ে বুক উঁচিয়ে ভালোবাসার ডালা, আজ ঠায় দাঁড়িয়ে মিনার তুমি, মিনার তো নও, তুমি আমার পূর্বপুরুষ স্বপ্নে দেখা আলোর ভুবন, সেই ভুবনে আমি আমার স্রোতের ধারায় আসি ফিরে বারে বারে, শোককে কঠিন শক্ত করে 21 নামের জল জলে এক সূর্য ধরে। ধন্যবাদ। এই কবিতা এখানে শেষ। চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন, স্বয়ং নিজেই কবি পাঠ করেছেন। আমরা ফিরে যাচ্ছি কবি শিবলি মুক্তাদির ভাইয়ের কাছে। আপনি নিশ্চয়ই বই নিয়ে এসেছেন শিবলি ভাই, এখন কবিতা পাঠ করবেন কবি শিবলি মুক্তাদির। প্রস্তুত থাকবেন কবি জ্যোতি পোদ্দার। কবি শিবলি মুক্তাদির, আপনি আপনার একটি কবিতা পাঠ করুন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আসলে উদ্যানের আয়োজনে এই লাইভ প্রোগ্রামে আসলে মূলত 90 দশকের কবি ও কবিতা নিয়ে কথা বলবো। মূলত সেই আড্ডাই হবে। তারপরে মাঝে মাঝে সঞ্চালক বলছেন যেহেতু কবিতা পাঠ করতে হবে, তো আমি আমার একটি কাব্যগ্রন্থ দুর্ভিক্ষের রাতে, ওই কাব্যগ্রন্থ থেকে ছোট ছোট একটা বা দুইটা কবিতা পড়ি। যেমন একটা কবিতার নাম ঝিনুক। এক হাতে রেখেছি ঝিনুক, অন্য হাতে ব্যথা, এর কোনো ব্যাখ্যা নেই, কথাই কেটেছি কথা। এই হলো চৈত্র মাস, বসন্ত এখানে বোকা, দাঁড়িয়েছো নীরবে ঘুমের প্রান্তে তুমি একা। দেখি মুন্ডু ফেটে জ্যোৎস্না গড়িয়ে যায় সাদা, স্মৃতি তুমি ভস্য আজ বিষের বারুদে যাতা। এই ঋতু অতীব নিষ্ঠুর, ব্রজে বৃক্ষ মানে বট, কবি দেখেছে শুধু ব্যথা থেকে জন্মে এলিয়ট। তো ঠিক আছে, এই ছোট্ট একটা কবিতা পড়লাম। আবার সময় পেলে আরো কবিতা পাঠ করা যাবে। ধন্যবাদ সঞ্চালক তৌফিক জহুরকে। ভাই, আমি চলে যাচ্ছি কবি জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি পোদ্দার, আপনি একটি কবিতা পাঠ করুন। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু কে। তো অনেকদিন পর কবিতা পাঠ করছি। একটা সময় তো ছিল আমাদের যে বিভিন্ন সাহিত্য বাসর বসতো, সেখানে কবিতা পাঠ, একজন সমালোচনা করত, কিছু উৎসাহমূলক বাক্য বলতো, কিছু নিন্দার বাক্য বলতো। আমরা মানে প্রশংসা বাক্য বলে মিষ্টি মিষ্টি লাগতো, কখনো নিন্দা বাক্য বললে খারাপ লাগতো। তারপরও সে টক ঝাল মিষ্টি নিয়ে সেই সাহিত্য আসরগুলোতে যখন কবিতা পাঠ করেছি, নিশ্চয়ই আমাদের কবিতা চর্চায় ভাবনায় এগিয়ে নিতে সহায়তা করেছে। সেই মুখোমুখি বসিবার মতো কবিতা পাঠের সুযোগ এখন আর কমে গেছে। এখন আমরা এই ডিজিটাল মাধ্যমে এসছি, নতুন মাধ্যমে এসছি। এই নতুন মাধ্যমে আমার এই প্রথম কবিতা পাঠ। আমি এর আগে এরকম মাধ্যমে পড়িনি, এই জন্য উদ্যান টিভির কর্তৃপক্ষকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং দুই কবি আমার সময়ই অগ্রজ কবি, বয়সে অগ্রজ, তাদের সময়ই আমাদের বেড়ে ওঠা, তাদের লেখাপত্র পড়েছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে একটি কবিতা পড়ছি। নগণ্যটি আম্রপল্লী নাচিতেছে নাচিতেছে, কোমর বিছা ছড়ায়া ছড়ায়া ইনবক্সে নাচিতেছে। শেয়ার করিলেও করিতে পারো, ইহা তো প্রমো, চমকে চমকে ঢমকে ঢমকে রূপালী পর্দার বিজ্ঞাপন। বৈশালী থেকে ওয়েব বাজারে আসিতে আসিতে নগণ্যটি এখন মডেল তারকা, বিদেশি মানবী কর্পোরেটের অ্যাম্বাসেডর। আপনার অবসন্নে, আপনার নির্জনতায়, আপনার হাওয়া বদলের বিশ্বস্ত সঙ্গিনী। পুরো মুভিটি দেখিতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করার আগেই আপনাকে ক্রেডিট শরণং গচ্ছামি মন্ত্রটি পড়িতে হইবে। নগণ্যটি আম্রপল্লী নাচিতেছে নাচিতেছে, কোমর বিছা ছড়ায়া ছড়ায়া ইনবক্সে নাচিতেছে। জগতে সকল প্রাণী সুখী হোক, অন্তর্জালে বিহার করুক। ধন্যবাদ। ধন্যবাদ কবি জ্যোতি পোদ্দার, চমৎকার কবিতা আমরা শুনলাম। কবি কুশল ভৌমিক দেখছেন অনুষ্ঠানটি, উনি লিখেছেন, আমার ভাষা তোমার ভাষা, ভালোবাসা হোক, আমি ভাষার জন্য জীবন দেওয়া বাংলাদেশের লোক। চমৎকার কবিতা আরিফ ভাই, তিনি আরিফ ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি লিখেছেন, বসন্ত বোকা হয়ে যায়। বাহ শিবলি ভাই, চমৎকার। আমরা এখন ফিরে যাচ্ছি একটু আড্ডায় আর কি।
তো যেহেতু 90 দশক আমাদের আজকে আড্ডার শিরোনাম হচ্ছে 90 দশকের কবি ও কবিতা। স্বাভাবিকভাবেই আমাদের কথার তীর প্রথম দিকে যাবে হলো শিবলি ভাইয়ের কাছেই যাবে। শিবলি ভাই, আমাদের 90 দশকের বয়স কিন্তু 31 বছর হয়ে গেছে। তো 31 বছর পরে এসে আপনাকে প্রশ্ন করা হচ্ছে লেখালেখি জগতে আপনি কিভাবে এলেন? খুব সংক্ষেপে বলবেন, আপনার পরে বলবেন কামরুল ভাই, আরিফ ভাই, এরপরে বলবেন আমাদের আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? আচ্ছা, এটা একটু বলি, যেহেতু আমাদের আড্ডার ছলে কথাগুলো হচ্ছে। লেখালেখির জগতে আসা তথাকথিত যারা অনেক কবি সাহিত্যিক বা শিল্প সাহিত্যের বা শিল্পের বিভিন্ন অঙ্গনের মানুষরা যেভাবে বলে যে তাদের হয়তো বা একটা পারিবারিক অ্যাটমসফিয়ার তাদের ছিল, হয় বাবার দিক থেকে অথবা আরো মায়ের দিক থেকে, বা হয় না ভাই বোন ইত্যাদি, তাদের মাধ্যমে হয়তো বা লেখালেখি বা নাচ গান ইত্যাদি শিল্পের যে কোনো মাধ্যমগুলোর কথাই আমি বলছি। তো ঠিক আমার ক্ষেত্রে সেরকম হয়নি, কারণ আমার ফ্যামিলিতে ঠিক ওইরকম ভাবে লেখালেখি এরকম কেউ কেউ আগে করেছে, আগের বংশধর আমার বাবা দাদা, তারা এরকম ইতিহাস খুব একটা আমার নেই জানা, বা আমি এসেওছি লেখালেখিতে মানে একটু পরে পরে বলতে আমি বলতে যাচ্ছি এরকম যে এটা হবে আপনার সম্ভবত এসএসসি যখন আমরা দিই, সেটা হচ্ছে আপনার প্রায় 85 এর দিকে, সেই 85 সালের দিকের ঘটনা হবে। যখন এসএসসি পরীক্ষা দিলাম, দিয়ে যখন কলেজে ভর্তি হব, তখন যেহেতু আমি বগুড়ার মানুষ, বগুড়ার স্থায়ী মানুষ, আমি সবসময় বগুড়াতেই থাকি, এখনো স্টিল নাও বগুড়াই, বেড়ে ওঠায় বগুড়া আমার। তো যখন এখানে একটু যখন আমরা কলেজে ভর্তি হলাম হব, এটা হচ্ছে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলাম। তখন ওইটা একটা খুব সামরিক শাসিত একটা কলেজ ছিল, যাই হোক আমার ইয়েতে, কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও খুব ভালো একটা এনভায়রনমেন্ট ছিল সেই কলেজে। তো যাই হোক, সেই কলেজে যখন ভর্তি হলাম, পড়াশোনা শুরু হওয়ার সময় এমনি তো একাডেমিক পড়াশোনার পাশাপাশিতে ওই কলেজের এখনো জানি না অনেক স্কুল কলেজে এই সমস্ত বিষয়গুলো আছে কিনা, যে সপ্তাহে একদিন কোনো একটা অ্যাক্টিভিটিস জাতীয় কোনো একটা বিষয়ের উপর ক্লাস হতো, বা যদি কেউ নিতে চাইতো এরকম, যেমন খেলাধুলা হতে পারে, নাচ হইতে পারে, আবৃত্তি হইতে পারে, তারপরে ডিবেট হইতে পারে, ইনস্ট্রুমেন্ট যারা বাজাতে চাইতো, তবলা হতে পারতো, গিটার হতে পারতো। ঠিক এইরকমই একটা বিষয়ের মধ্যে একদিন আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক, এখন উনি আছেন, যদিও ওই কলেজে উনি আর নাই, শোয়েব শাহরিয়ার, আপনারা নাম শুনে থাকবেন, উনি 70 দশকের একজন কবি, উনি বাংলার শিক্ষক ছিলেন ওখানে, ওই ক্যান্টনমেন্ট কলেজে আমার সরাসরি ডাইরেক্ট শিক্ষক ছিলেন। তো উনাকে, যেহেতু উনি সাহিত্যের মানুষ, উনি তখন বললেন যে এরকম ব্যাপার যে শিল্প সাহিত্য নিয়ে যদি আমরা গল্প লেখালেখি এরকম, যে ওয়াল ম্যাগাজিন করব বা পত্রিকা করব কলেজ থেকে, এরকম যদি সাহিত্যের কেউ কেউ আগ্রহী থাকো, তাহলে এরকম একটা ক্লাসের বা এরকম একটা আয়োজন করা যেতেই পারে। তো আমি জানি না কি একটা কারণে আমি ওখানে নাম দিয়েছিলাম সেখানে, এবং আমার সঙ্গে বোধহয় আরো 7-8 জন লোক ছিল, খুব অল্প। অন্যান্য ক্লাসগুলোতে যেরকম অনেক 50-60 জন করে লোক হতো, মানে ছাত্রছাত্রী হতো, ঠিক সেই একটা মুহূর্তেই আসলে মূলত শিল্প সাহিত্যের বা লেখালেখির এই জগতের মধ্যে আসা, ঠিক ওই 85 এর দিকে ওইটা। তো এই এই সালের হাত ধরেই যখন আমরা প্রথমেই সাহিত্যের জগতে আসলাম, লেখালেখি, গল্প কবিতা উনি পড়তেন, আমাদেরকে পড়াতেন, কোনটা ভালো কোনটা মন্দ, এবং খুব চুলচেরা বিশ্লেষণ করে 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 একটা কবিতাকে খুব ভেঙে ভেঙে, আমার এখনো মনে আছে রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবন দাশের কবিতা, যতদূর পারতেন উনি একদম ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করতেন। ওখান থেকে হয়তো বা একটা বীজ বা একটা অনুপ্রেরণা বা একটা মনের মধ্যে বিষয় বোধহয় দানা বেঁধে উঠেছিল, যে পরবর্তী সময়ে ওই তো বললাম যে 85-এ এসেই ওই তো বললাম যে তখন লেখালেখি শুরু করলাম, যে টুকটাক কবিতা, এবং আমাদের একটা ইয়েও দেখা হতো, যেহেতু ক্লাসের বিষয় ছিল এটা, যে বলতো যে ঠিক আছে আগামী ক্লাসে তোমরা কবিতা লিখে নিয়ে আসবা বা একটা গল্প লিখে নিয়ে আসবা। তো সেইরকম সময় কাঁচা হাতের সেরকম লেখা নিয়ে যেতাম আমরা, সেগুলো দিয়ে আমাদের ওয়াল ম্যাগাজিন হতো, বা স্কুল ম্যাগাজিন হতো, সেখানে প্রিন্ট হতো। তো এই যে একটা ভালো লাগার বিষয়, মূলত ওইটাই স্টার্টিং একটা পয়েন্ট।
আর হ্যাঁ, যদি আপনি অন্য সেন্সে একটা আলাপে আসেন যে ধাম করে কি আসলে একটা মানুষ একেবারে এসএসসি মানে 18-19 বছর বয়সে এসে কি লেখালেখিতে কেন আগ্রহী হলেন, এটা একটা বিষয় থাকে। আমি সেখানে বলবো যে হ্যাঁ, সুপ্ত একটা জিনিস যেটা থাকে, যে গোপন নিভৃত একটা জিনিস, হয়তোবা এইটা আমার মগজের মধ্যে বা রক্তের মধ্যে হয়তোবা ছিল, গোপন হইতে ছিল। হয় না যে আগুনটা ধিকি ধিকি ছিল, উস্কায় দেওয়ার যে একটা বিষয় থাকে, এইটা হয়তো বা ওই সময় আমার আমার সেই স্যার, আমি এখনো তাকে রেসপেক্ট করি, আমি এখনো তার নাম বলি বিভিন্ন সময়। হ্যাঁ, স্যার এখনো জীবিত আছেন, প্রতিদিন দেখা হয়, সাক্ষাৎ হয়। তো তার সঙ্গে সেই সময় আসলে ওই শুরু, যদি আপনি বলেন খুবই পাঁচ লাইনের মধ্যে, অল্প কথার মধ্যে, এটাতেই শুরু। তারপরে বিস্তারিত তো 85 থেকে আজকে 2021, দীর্ঘ একটা জার্নি, এর মধ্যে নানান চড়াই উতরাই, নানান কাহিনী আছে। হয়তো ভবিষ্যতে আলাপগুলোতে আসলে আমরা আবার সেই আলাপে আসবো। ঠিক আছে, ধন্যবাদ তৌফিক ভাই। ধন্যবাদ। আশাটা আসলে এরকম হয়। ধন্যবাদ। ধন্যবাদ কবি শিবলী মুক্তাদির ভাই, আপনার লেখালেখি জগতে আসার কাহিনীটা আমরা খুব সংক্ষেপে জানলাম। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 80 দশকের গুরুত্বপূর্ণ কবি, কলকাতা থেকে কবি শান্তিময় মুখোপাধ্যায়। দাদা লিখেছেন, দেরি হলো আসতে, প্রিয়জনদের দেখে খুব ভালো লাগছে। আমাদের অনুষ্ঠানে দেখছেন আমাদের বন্ধু কবি চৈতালি বসু। আমি চলে যাচ্ছি কবি কামরুল ভাই আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আপনি এবার বলবেন 90 দশকের কবি হিসাবে আপনি কিভাবে লেখালেখি জগতে এলেন। কবি কামরুল বাহার আরিফ ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমারও কবিতার জগতে আসাটার খুব সাদামাটা, তবে দীর্ঘ একটা গল্পের মতনই আর কি বিষয়টা, সেরকমই। শিবলী মুক্তাদির যত আগে এসছেন কবিতাতে, আমি তত আগে আসিনি, আমি তার অনেক পরেই এসেছি। শিবলী মুক্তাদির যেমন বলছিলেন যে আমাদের আসলে কলেজ জীবনটা শুরুই হয়েছে সামরিক শাসনের মধ্য দিয়ে। তখন একটা উত্তাল সময়, তখন ছাত্র, যুবক, টোটাল রাজনীতিটা, একটা বাংলাদেশটাই একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছিল। না, আমি তখন কবিতার মধ্যে আসিনি, তখন আমি সেই উত্তাল সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিলাম এবং রাজনীতিতে সম্পূর্ণভাবে নিজেকে রাজনীতি হিসেবেই আমি নিজেকে ওই দৃষ্টিতেই দেখতে চেয়েছিলাম এবং সেই পথেই আমি হেঁটেছিলাম। হাঁটতে হাঁটতে আমাদের আর একটা সংগ্রামের ঐতিহ্যের সময় 90, যেখানে আমরা সামরিক শাসনকে পরাস্ত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম, সেই সময়ের সঙ্গী বা বলতে পারেন যোদ্ধা বা যাই বলেন, আমি একটু হলেও ছিলাম, সেখানে সম্পৃক্ত ছিলাম। সেই আন্দোলন সংগ্রামের পরবর্তীতে আমি আসলে যখন বিশ্ববিদ্যালয় শেষ করলাম, বিশ্ববিদ্যালয়ে আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম না, ওই বললাম যে রাজনৈতিক সম্পৃক্ততায় আমি যুক্ত ছিলাম। আমার বন্ধুরা যারা কাব্য চর্চা করতেন বা সাহিত্য চর্চা করতেন, তাদের প্রতি শ্রদ্ধা রাখতাম, তাদের ভালো লাগতো। যারা আবৃত্তি করতো, তাদের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা ছিল। কিন্তু আমি কমিটেড হয়ে পড়েছিলাম রাজনৈতিক জায়গা থেকে। যাই হোক, পরবর্তীতে জীবনের টানে আমাকে চাকরি জীবনে চলে যেতে হয়, একটা এনজিও জীবনে। সেই এনজিও জীবনেই আমার আসলে বলতে পারেন যে লেখালেখির সূত্রটা ওখানেই শুরু হয় আর কি, সেটা 90-এর মাঝামাঝি সময়ে। শিবলী মুক্তাদির যেমন 80-র মাঝামাঝি সময় আছে, আমি 90-এর মাঝামাঝি, প্রায় 10-11 বছর পরের কাহিনী বা 12 বছর পরের কাহিনী আর কি। শিবলী মুক্তাদিরের সাথে এখানে আমার ডিফারেন্স এরকম। যাই হোক, এরকম করতে করতে আমি এক পর্যায়ে একটা কলেজে এসে ঢুকলাম। আমি 90 সালের পর থেকে রাজনীতি থেকেও এক ধরনের স্বেচ্ছা নির্বাসনে নিজেকে নিয়ে গিয়েছিলাম। আমাদেরই এক রাজনৈতিক সহকর্মী, আপনারা অনেকেই চেনেন, বিশেষ করে শিবলী মুক্তাদির তাকে ভালো করেই জানেন, খোকন তালুকদার। ভীষণ ভালো একজন সংস্কৃতি কর্মী এবং সংগঠক। তার কবিতা, তার প্রবন্ধ লেখার হাত
যথেষ্ট ছিল, এবং বলা যায় যে তার মতন একটা সংগঠক আমি এখনো খুঁজে পাইনি। তার সেই সাংগঠনিক যে শক্তিটা, সেটা তিনি আমাকে পরবর্তীতে, আমি যখন রাজশাহীতে ফিরে এলাম, তখন তিনি আমাকে বললেন যে আপনার তো লেখালেখির হাত ভালো, কবিতা বোঝেন, কবিতা পড়েন, আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডও করছেন। তখন আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, সাংস্কৃতিক জোটের সাথে যুক্ত আমি রাজশাহীতে তখন। তিনি আমাকে মূলত বলতে পারেন যে এক ধরনের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে এই জগতে তিনি আমাকে নিয়ে আসলেন, এবং আজকে আমার যে পরিচিতি, আজকে এই কবিতার জগতে আমার যতটুকু পরিচয়, কবিতার জগতে যতটুকু উত্থান, সেদিন যদি খোকন তালুকদার আমাকে এই ইউ টার্নটা না করাতে পারতেন, তাহলে হয়তো আপনাদের সাথে পরিচয় আমার ঘটতো না। এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, এবং আমার কবিতার জগৎটা আসলে সেই খোকন তালুকদারের হাত ধরেই আসা। হ্যাঁ, বলছিলেন যে আমার পিতা কিছু লেখালেখি করতেন এক সময়, কিন্তু সেটাও তিনি আর ধরে রাখতে পারেননি। তার কিছু কবিতা পড়তাম, তার কিছু কবিতা ছিল, এখনো কিছু কবিতা আছে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে। বলতে গেলে এইটুকুই পরিবার থেকে। তবে পরিবার থেকে আমি অবশ্যই আমার, বিশেষ করে আমার মা এবং আমার পরিবারের অন্য যারা আছে, তাদের থেকে আমি ভীষণ অনুপ্রেরণা পেয়েছি। আর সেটা পেয়েছি বলেই আমি আজকে হয়তো এই 24টা বছর কবিতার জগতে এক নাগাড়ে থাকতে পেরেছি। না হলে হয়তো সম্ভব হতো না। যদি পারিবারিক সেই ধরনের বৈরিতা থাকতো, তাহলে পারতাম না। এই জন্য পরিবারের প্রতিও আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, আরো কথা হবে। ধন্যবাদ কবি কামরুল বাহার আরিফ ভাই, চমৎকার ভাবে উনি বললেন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি কবি জ্যোতি পোদ্দারের কাছে। আমাদের কলকাতা থেকে আমাদের বন্ধু চৈতালি বসু লিখছেন, কাব্যের এই বিশাল জগতে প্রবেশ করার কাহিনী বেশ ভালো লাগছে শুনতে। কবি জ্যোতি পোদ্দার, এবার আপনি বলুন আপনার লেখালেখি জগৎ। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ বন্ধুকে। তো বিষয়টা কি হচ্ছে, মূলত বন্ধুদের প্ররোচনায় কবিতার জগতে আসা। যখন কিনা আড্ডাতে বা রকে বসে আড্ডা দিচ্ছি, ঘুরছি ফিরছি, বলছি আইলতা ইউ পাতা মনে রেখো মাই কথা, এই ধরনের চুটকি বলছি, তো বন্ধুরা একটু মানে মজা করে, একটু তাচ্ছিল্য করে যে কথাগুলো বলছিল, সেটা এক ধরনের নিজের ভেতরে কবিতা লেখার একটা প্রেরণা হয়ে থাকতে পারে সম্ভবত। মূলত আমি সংগঠন করা মানুষ। শুরু হয়েছিল খেলাঘর দিয়ে। বাড়ি নালিতাবাড়ি, শেরপুরে প্রান্তিকের একটি থানা শহর, গারো পাহাড়ের পাদদেশে অবস্থান। তো সেখানে খেলাঘর করতে গিয়ে দেয়ালিকা করছে দেখছি, ঘুরছি ফিরছি, না কেউ লেখা চায়নি আমার কাছে, তেমন লেখার অভ্যাস আমার নেই। তো খেলাঘর করলাম। সেই সময় নবরূপী একটি নাটকের দলে যুক্ত হয়ে গেলাম 80-র শেষের দিকে, 87 বা 88 সালের দিকে যুক্ত হয়ে গেলাম। তারপর ময়মনসিংহ শহরে আসার পরে সেই প্রবণতাটা, সে সংগঠন করার প্রবণতাটা বড় বেশি মাথায় চেপে বসলো। তখন মুকুল নিকেতনে ভর্তি হলাম, সেখানে স্কাউটস এর কার্যক্রমে যুক্ত হলাম, অন্যান্য কালচারাল মুভমেন্টে যুক্ত হলাম, কিন্তু না কখনো কবিতা লিখিনি। তালিকা যে সমস্ত বন্ধুরা করত তাদের পাশে থাকতাম। হয়তো একটা কবিতা একটু জায়গা আছে, বল একটা চুটকি লিখে দিই, তখন ওই আইলতা ইউ পাতা মনে রেখো মাই কথা, এই ধরনের চুটকি অন্তমিল দিয়ে দিয়ে লিখে দিতাম তাৎক্ষণিকভাবে। ঠিক এইভাবেই বন্ধুরা মূলত এক ধরনের প্রভাব ফেলেছে আমার এই ধরনের কথায়। পরবর্তীতে কলেজে উঠে 89 সালে কোনো বন্ধু নাটকে গেল, স্টার থিয়েটার করলেন, কেউ শিল্পকলায় গেল, কেউ ফুলকিতে গেল। আমি ফুলকিতে করলাম, আমি স্টার থিয়েটারে যুক্ত হলাম, শিল্পকলায় যুক্ত হলাম। সে নাটক নিয়েই, কবিতা আসে না, এমনি বন্ধুরা বলে বটে, কিন্তু কখনো কবিতা লিখবো বা কবিতায় ভাববো এই কাজটা আসে না, মূলত সংগঠনের ভিতর দিয়ে। তারপর ছাত্র ইউনিয়নের সাথে আরো কার্যক্রমের সাথে যুক্ত হয়ে গেলাম, মূলত মিছিল মিটিং এর ভিতরেই মানে যাপন আর কি।
হঠাৎ করে এই 91 সালের দিকে গনি আদম চৌধুরী ফুলকি থেকে একটি দেয়ালিকা পত্রিকা করবেন, আমাকে ও সম্পাদক বানিয়ে দিল। আমি কবিতা কখনো লিখি না, সম্পাদনা কি করে করতে হয় তাও জানি না, দেয়ালিকা অন্য করেছে দেখেছি, কি নিজের অভিজ্ঞতা নেই। সে ফুলকির পক্ষ থেকে আমাকে সেই দর্পণ দেয়ালিকার সম্পাদক বানিয়ে দিল। সেই সম্পাদক কি করতে গিয়েই মূলত কয়েকটা কবিতা নামে বেনামে লিখে ফেললাম। সময় 91 সাল, এই যাত্রা শুরু মূলত। তারপরেই আস্তে আস্তে ঢাকায় চলে আসা, ঢাকার বন্ধুদের সাথে, শাহবাগের সাথে, কবিতা পরিষদের সাথে প্রথম দিকে, বিশেষ করে 92-93 সালের দিকে এক ধরনের যুক্ততা ছিল। পরে শাহবাগের সংস্পর্শে আসার কারণে শাহবাগের বন্ধুরা দেখছি অন্যভাবে ভাবছে, অন্যভাবে লিখছে, তাদের ভাবনাগুলো সুবিমল বসাক ঢুকছে, সুবিমল মিশ্র ঢুকছে, হাওয়া 49 ঢুকছে, হ্যাঁ, এই বিষয়গুলো ঢুকছে। তখন রথরাফি আরো বন্ধুরাদের দেখলাম কবিতা ভাষা, কবিতার বয়ান, কবিতার বুনন অন্য ধরনের কথা বলছে। আমি বলছি তাই তো, এটা এভাবে তো আমিও লিখতে পারি। আরো গতি পেল 92 সাল, সেই গতিতেই এখনো আছি। এইভাবেই জোহর, এভাবেই কবিতায় আসা। তবে একটি কথা কি, মানে কলেজ জীবনে একজন ম্যাডামের কথা বলতে হয়, তিনি রুকিয়া খানম, তার বলবার ভঙ্গিটা, কথা বলবার ভঙ্গিটা এত সুন্দর ছিল। লাল সারু পড়াতেন তিনি আমাদেরকে, লাল সারু বইটি তিনি সাথে নিয়ে আসতেন, কিন্তু কখনো বইটি খুলতে দেখেছি বলে মনে পড়ে না। তিনি চমৎকার ভাবে বাংলার ভেতরে, যে বাংলা ভাষার ভিতরে, বয়ানের ভিতরে কি করে যাপন করতে হয়, কি করে রস আহরণ করতে হয়, এই রুকিয়া খানম ম্যাম তিনি দেখিয়েছেন। যদিও সেই সময়ে মানে ক্লাস পালিয়েই বেড়াই, কিন্তু ম্যাডামের ক্লাসটি, বাংলা ক্লাসটি আমি সেই সময়ে আত্মস্থ করলাম। সেই সময় আরেকজন শিক্ষক ছিলেন ইংরেজির, তিনি ফস্টিনাইট পড়ালেন, আমার স্পষ্ট মনে আছে। সেই ফস্টিনাইটের কবিতা এবং ম্যাডামের ভাষাভঙ্গি, এটি সম্ভবত পরবর্তী জীবনে লেখালেখির ক্ষেত্রে আমাকে প্রভাবিত করেছে বলে মনে হয় আমায়। আমি কখনো এভাবে ভাবিনি। আজকে তৌফিক জোহরের প্রশ্নটি শুনেই সেই কথাগুলো মনে পড়লো। ধন্যবাদ, কথা হবে আরো। ধন্যবাদ জ্যোতি পোদ্দার। অমিতাভ পাল লিখছেন, she was a great teacher, লিখে যান স্যার। আমাদের সঙ্গে যুক্ত আছেন 00 দশকের একজন আলোচিত কবি মাহফুজা অনন্যা, তিনি লিখছেন, শুনছি ভালো লাগছে। আমি চলে যাচ্ছি কবি শিবলি মুক্তাদিরের কাছে। আমরা আবারও চলে যাব কবিতায়। এ পর্বে একটি করে কবিতা পাঠ করার পরে আমরা ছোট ছোট কিছু প্রশ্নের আড্ডায় মিলিত হব। প্রথমেই চলে যাচ্ছি কবি শিবলি মুক্তাদিরের কাছে। শিবলি মুক্তাদির ভাই, আপনি আরেকটি কবিতা পাঠ করুন। ও, আবার কবিতা পড়বো? জি, পড়েন, একটি কবিতা পড়েন। আচ্ছা, কবিতা পাঠ করছি। তার আগে ওই যে জ্যোতি এতক্ষণ যে তার কবিতায় আসার যে গল্প শোনালো, একজন বাংলার ম্যাডামের কথা বললো। আমার মনে হয় নিশ্চয়ই বাংলার ম্যাডাম খুব চমৎকার পড়াতেন, এবং আমি ধরে নিতেই পারি হয়তো একটু বিশেষভাবে সুন্দরীও ছিলেন বোধহয় বাংলার ম্যাডাম। আধুনিক কবিতার সংজ্ঞা, আধুনিক কবিতার সংজ্ঞা এমন ভাই কি বলেন? হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আড্ডা হতেই পারে, এটা আমরা শুনবো, জ্যোতির কাছ থেকে শুনবো আমরা এটা, বা সেই ম্যাডামের বর্তমান অবস্থান কোথায় সেটা নিশ্চয়ই তিনি আছেন, এখনো আছেন, তার সঙ্গে তার যোগাযোগ নিশ্চয়ই আছে বোধহয়। এটা আমরা শুনবো। তো ঠিক আছে, আমি ছোট্ট একটা কবিতা পড়ি। হ্যাঁ, কবিতার নাম সোনা। খনির আয়তন তুলে ধরি, এসো হে খননকারী, গেথে রাখি কয়লায় কলরব। দূরে দূরে গৃহপালিত সূর্যের রূপ দেখি অস্তগামী, দেখি আভায় উদ্ভাসিত জাতিসব। এরা জিপসি, জেগে থাকে রাতের নিকটে দিন, কূট ধার্মিকের মতো হটকারী, যেন ধূর্ত জলে মিন। এত যে প্রযুক্তি, এত বারুদ আর বিজ্ঞাপন, তবু তুমি এই ধাতু সোনা, কলহ প্রবণ। যতটা
আমি হই খনি আর খননে হিংসা পরায়ণ। ধন্যবাদ। ধন্যবাদ তৌফিক। শিবলি মুক্তাদির ভাই। হ্যাঁ। একটি চমৎকার কমেন্টস এসেছে কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদার কাছ থেকে। দাদা লিখছেন, আমি তো বাংলা ম্যাডামকে মনশ্চক্ষে দেখলাম। জ্যোতি পোদ্দার বিষয়টি মাথায় রাখবেন। এবং আমাদের বন্ধু চৈতালি বসু লিখছেন, রোকেয়া ম্যাম অসাধারণ, ওনাকে প্রণাম বলে আবার একটা হাসি দিয়েছেন, হা হা হা। এর অর্থ আমি জানি না হাসিটা কেন দিলেন, এটাও জ্যোতি পোদ্দার লক্ষ্য রাখবেন। এবারে কবিতা পাঠ করবেন কবি কামরুল বাহার আরিফ ভাই। আরিফ ভাই, আপনি কবিতা পড়ুন। হ্যাঁ, মনে হচ্ছে রোকেয়া ম্যাডামও একটা অনেক বড় এবং দীর্ঘ কবিতা, সেটাই হয়ে গেল মনে হচ্ছে। ভালো লাগছে সবার কাছ থেকে শুনতে। তো কি পড়বো? আচ্ছা, আমি একটু ভালোবাসার কবিতাই পড়ি তাহলে। কবিতার শিরোনাম হচ্ছিল ভালোবাসা জলপূর্ণ নারীর মতো। রোদের বসন শরীরটা মুড়িয়ে, রোদের বসনে শরীরটা মুড়িয়ে বেরিয়েছি বর্ষার খোঁজে। আচ্ছা, ইকো হচ্ছে বেশ। আমার মনে হয় আমরা যখন কথা বলবো যার যারটা তখন মাইকটা আনমিউট করে নিলেই ভালো হয়। মাইকটা মিউট করে রাখি, শোনা যাবে না। মাইকটা মিউট করে রাখি সবারটা, তাহলে এবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবারটা মিউট করে রাখলে ইকোটা হবে না। হ্যাঁ, ধন্যবাদ, এখন সুন্দর আছে। ভালোবাসা জলপূর্ণ নারীর মতো। রোদের বসনে শরীরটা মুড়িয়ে বেরিয়েছি বর্ষার খোঁজে। হাঁটতে হাঁটতে দেখি জলশূন্য একটা দিঘি, ঠিক হ্রদের মতো। যার জমিন চিরে আমার শরীর নুয়ে পড়া ঘামের স্রোত থেকে কফটা জল দিয়ে আবার রোদের বসনে ঘিরে হেঁটে চলি বর্ষার খোঁজে। চলতে চলতে একটা নদীর বুক ভরা শুধু বালির বহতা, বয়ে চলে অগ্নি বাতাস, জল নেই। আমি কফটা চোখের জল রেখে ফিরে আসি কাঙ্ক্ষার ছায়ার ঘরে। ঘর এক নারীর মতো, নারীহীন ঘর মরুভূমির মতো। নারীও আজ জল শূন্য তার বুক, জল শূন্য তার চোখ ও ঠোঁট। শূন্যতা মানে ভালোবাসাহীন চৌচির দুপুর। রোদের বসনের নিচে লুকানো বুভুক্ষ জলের তৃষ্ণা, জল চায়, বর্ষা চায়। বর্ষার জলের বহতায় ভালোবাসা বহমান। ভালোবাসা জলপূর্ণ নারীর মতো, নারী জীবনের মতো। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুল বাহার আরিফ ভাই। চৈতালি বসু বলছেন, বাহ, রোদের বসনে কি সুন্দর উপমা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মারিয়াম মনিকা, তিনি লিখেছেন শুভকামনা। কবি জ্যোতি পোদ্দার, এবার আপনি একটি কবিতা পাঠ করবেন। জ্যোতি পোদ্দার। আমাদের অনেকেই দেখছেন, তাদেরকে একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, অনেকেই দেখছেন, আমার সামনে আসছেন, আমি প্রত্যেকে বলছি আর কি। রুদ্র মোস্তফা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি রুদ্র মোস্তফা এসেছেন। কবি জ্যোতি পোদ্দার। ভালোই লাগছে, জমে ক্ষীর হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ঋতে ঋষি। এ তল্লাটে কোনো অরণ্য ছিল না, ছিল বনবাদার, ছিল কুলপট্টির ঝোপঝাড়, আর দু একটা মুরগি চোরা শেয়াল থাকলেও থাকতে পারে, কিন্তু কোন ঋতে ঋষি মশাই ছিলেন না। এ তল্লাটে কোনো অরণ্য ছিল না, ছিল বনবাদার। ঝকঝকে পাঠ্য বই দেখেছি তাকে, ডান হাতে অভয় মুদ্রা এঁকে বাকছালে শটান বসে আছেন এক স্বাস্থ্যবান বুড়ো। গলায় রুদ্রাক্ষর মালা, অর্থ নির্মিলিত চোখ, মাথায় জটা বাঁধা চুলের স্তূপ, আর বাম হাতে রক্তাক্ত ত্রিশূল নিয়ে রীতে ঋষি মশায় ধ্যান করছেন। এ আমার দেখা ঝকঝকে পাঠ্য বইয়ের ছবি। এ তল্লাটে কোনো অরণ্য ছিল না, ছিল বনবাদার। এ আমার দেখা ও পড়া ঋষি, বাস্তবের নয়।
আমি যে ঋষিকে চিনি সে চামার, মুচিপাড়ায় থাকে। চামড়া গুদামের বুটকা গন্ধ গায়ে মেখে একটু এগুলেই পরপর কয়েকটি ঘর। আমরা বলি মুচিপাড়া, পোশাকি নাম ঋষিপাড়া। সেখানেই ঋষিমশাই থাকেন। বয়সের ভারে যত না, তার চেয়ে বেশি উবু হতে হতে, উবু হয়ে বসতে বসতে আরো বেশি ধনুক হয়ে গেছেন তিনি। সেলাইয়ের ভাঁজে ভাঁজে সেলাই করে যখন কালো স্নো লাগিয়ে দেন, তখন জুতা আর তিনি, মানে আমার দেখা হার জিরজিরে সনাতন ঋষি খিলখিল করে হেসে উঠলে আমি গড়গড় করে পড়ি। রীতে ঋষি মশাই হলেন ধনুক, রীতে ঋষি মশাই হলেন ধনুক। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা দিবসদার, চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। রুদ্র মোস্তফা বলছেন ভীষণ ভালো লাগছে কবি কণ্ঠে কবিতা। চৈতালি বসু আবারও বলছেন বা দারুণ লাগলো কবিতা শুনলাম। এবং শান্তিময় দাদা যেটি লিখেছেন সেটি আরিফ ভাইয়ের জন্য লিখেছেন, আরিফের নারী তো জল ভরা তালশ্বাস। আরিফ ভাই এর জবাব আপনি দিবেন ভবিষ্যতে আর কি শান্তিময় দাদার কাছে। আমরা চলে যাচ্ছি কবি শিবলি মুক্তাদির ভাইয়ের কাছে, আবারও একটি আড্ডায় যাব। আমাদের সময় দ্রুত শেষ হয়ে আসছে, আজকে সময় কিভাবে চলে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো আমি চলে যাচ্ছি কবি শিবলি মুক্তাদির ভাইয়ের কাছে। শিবলি ভাই, একটি বিষয়ে আমরা প্রায় শুনে থাকি অগ্রজদের কাছ থেকে, এখনকার সাম্প্রতিক সময়, সাম্প্রতিক বলতে সাধারণত 90 দশক থেকেই বলা হয় আর কি, সাম্প্রতিক সময়ে তরুণ কবিরা ছন্দ বিমুখ, তারা ছন্দ নিয়ে পড়াশোনা করে না বা ছন্দ বিষয়ে কবিতা লেখে না। এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে, তর্কও রয়েছে, অনেক মজার ঘটনাও রয়েছে। আপনি খুবই সংক্ষেপে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে বলবেন, আসলে কি 90 দশকের কবিরা ছন্দ বিমুখ? মানে যে যারা নতুন কবিতা লিখছে এখন, রিসেন্ট, মানে রিসেন্ট না, আসলে আমি বলি যে আসলে 90 দশকে মিন করে বলা হয় বেশিরভাগ সময় আর কি, যে 90 এর কবিতা থেকেই শুরু হয়েছে কবিতায় ছন্দ বিমুখতা। এই বিষয়টা নিয়ে আপনি যেহেতু ছন্দ নিয়ে আপনার বইও আছে, এই বিষয়ে আপনার ভাবনা কি? না আসলে এমনি বলি, যেহেতু এখন আড্ডার একটা মুডে আমরা আছি সবাই, আসলে হয় কিরকম যে দর্শক ওয়ারি আসলে বিভিন্ন, যখনই যারা আমরা লেখালেখি করেছি, আমাদের আগের প্রজন্মে যারা কবিরা লেখালেখি করেছেন, 80-র দশক, 70-এর দশক, 60-এর দশক, আমাদের যদি ইন্ডিকেট একটা ফ্রেজের মধ্যে যদি আমরা ধরি 90 দশকের আলাপ হচ্ছে আজকে, তারপরে হয়তো বা 0 দশক, প্রথম দশক এবং দ্বিতীয় দশকও প্রায় শেষ, আরো আরো কিন্তু 3টা দশক আমাদের পরে অতিবাহিত হয়ে গেছে। এখন হয় কোনটা যে শুধুমাত্র ছন্দ নিয়ে বিমুখ, এটা বলা ওইরকম সেন্সে ঠিক না, বরঞ্চ আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে 90 দশকে এসে গতানুগতিক যে ছন্দ, স্বাভাবিক যে ছন্দগুলো আমরা জানতাম, যে ছড়ার ছন্দে বা অক্ষরবৃত্তে ম্যাক্সিমাম হয়তো বা কবিরা কবিতা লিখতেন, সেখান থেকে বের হয়ে এসে 90-এর কবিরা, 90-এর যারা কবিতা আছেন, আমাদের সমসাময়িক যারা কবিতা লিখেছেন, এক ঝাঁক কবি, আমি বলবো ঝাঁকে ঝাঁকে কবি ছিলেন। এবং বাংলা সাহিত্যের আমি তৌফিক, এটা আমি জোর গলায় এখনো বলতে পারি যে 90-এর পরে যদিও 3টা দশক চলে গেছে, 0 দশক, প্রথম দশক, তৃতীয় দশক, হ্যাঁ, যেহেতু 90-এর পরে যদি আমি ধরি ওইদিকে 2000 সাল থেকে 10 সাল থেকে 20 সাল, তারপরে আমি বলবো শুধুমাত্র ছন্দ না, বিভিন্ন ক্ষেত্রে 90 দশক বাংলা সাহিত্যের, আমাদের দেশে না, এপার বাংলা ওপার বাংলা, আমি বলবো বাংলা ভাষাভাষী যারা লেখালেখি করেন বা করেছেন, যারা কাজ করেন, দেখবেন এই দশকে এমন কিছু কাজ হয়েছে যেটা আসলেই উল্লেখযোগ্য এবং এটা টার্নিং পয়েন্ট। হয় না যে বাঘটা আসলে এত দ্রুত 90 দশকে এসে টার্ন নিয়েছিল শিল্প সাহিত্যে বিশেষ করে কবিতায়। আজকে যেহেতু আমরা সবাই কবিতা নিয়ে আলাপ করছি, গদ্য সাহিত্যের কথা আমি আর যাচ্ছি না যেহেতু সময় অল্প। কবিতায় ভীষণভাবে টার্ন নিয়েছিল, টার্ন নেওয়ার ফলে যে বিষয়টা হয়েছে যে ছন্দ নিয়ে বরঞ্চ আমাদের বন্ধু বান্ধব, আমার তো মনে হয় সবাই ছন্দ নিয়ে বরঞ্চ বেশি কাজ করেছে, বিমুখ হওয়ার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ বেশি কাজ করেছে। কিন্তু হ্যাঁ, সেই ছন্দ গুলো ছিল খুব অদ্ভুত ছন্দ। অনেক সময় ছন্দকে ভেঙে যে নতুন ছন্দ তৈরি করা যায়, সেই সমস্ত অনেক
কবিতায় যেটা ওইটা আমি বললাম যে ভাঙা গড়ার যে খেলা, এই সমস্ত কাজ হয়েছে, অনেক অনেক নিরীক্ষা হয়েছে। এই নিরীক্ষাগুলো করতে গিয়েই হয়তোবা তারা অদ্ভুত অদ্ভুত ছন্দের কাজ করেছে, অদ্ভুত অদ্ভুত কবিতা লিখেছে, অদ্ভুত অদ্ভুত বিষয়বস্তুর উপর আলোকপাত করেছে কবিতার কে নিয়ে, যেটা হয়তোবা আজও আমাদেরকে শুনতে হয় যে আপনাদের কবিতা খুব দুর্বোধ্য, আপনারা আপনাদের কবিতাগুলো বুঝতে সমস্যা হয়, বিষয়বস্তু নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, ওই তো বললাম যে সাধারণত ওইটা হয় যে আমাদের দেখবেন যে 70-এর যদি আমরা দেশ স্বাধীন হলাম, হ্যাঁ, একটা নতুন দেশ পেলাম, তখন স্বভাবত কারণে 70-এর কবিরা আমাদের দেশ মাতৃকা নিয়ে সেই সমস্ত যুদ্ধ ভিত্তিক সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়েছে। এবং 80s-এর কবিরাও দেখবেন যে স্বৈর শাসনের বিরুদ্ধে কবিতা লিখতে গিয়ে হয়তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো খুব জোরালো ভাবে কবিতার মধ্যে আসার কারণে রাজপথের কবিতাগুলো সেইভাবে তীব্রভাবে হয়তো আসা উচিতও ছিল, আমি আজকে এটা স্বীকারও করছি, হয়তো আসা উচিত ছিল। আসার ফলে হয়তোবা খুব দ্রুত একটা স্বৈর শাসনের পতন হয়েছে অবশ্যই, কিন্তু পরবর্তী সময়ে হয়তোবা ভ্যালুস, যেটাকে বলি আমি, এটা বলবো যে কবিতার ভ্যালুস, কবিতার টিকে থাকা, কবিতার ভবিষ্যৎ নিয়ে যে আলাপগুলো আসে, সেখানে ওই কবিতাগুলো আমি জানি না কতদিন সাস্টেন করবে সেই কবিতাগুলো। কিন্তু এখান থেকে এই বাঁকটা 90-এর কবিরা এতদূর বাঁক নিয়েছিল যে সেখানে আসলে পরের কবিরা এই 90-এর কবিকে মিন করে দুর্বোধ্য কবিতা, বিষয়বস্তুতে অদ্ভুত। কারণ আসলে এখানে বিজ্ঞান এমন ভাবে এসেছে, মহাকাশ এসেছে, যে জিনিসগুলো আসলে আগের দশকে কবিরা সেভাবে ওই অর্থে, আমি বলবো আসছে তো অবশ্যই, কিন্তু ওই অর্থে হয়তো বা কল্পনা করেনি যে এগুলো কবিতার বিষয়বস্তু হতে পারে, এমন এমন অদ্ভুত অদ্ভুত বিষয়। তারা হয়তো খুব ন্যারেটিভ ভাবে, খুব লিরিক্যাল ভাবে একটা কবিতা লেখার টার্মের মধ্যে ছিল। গ্রাম বাংলার, আমার দেশের প্রেক্ষাপটে যা আমরা দেখি, আসলে আসলে তো আমরা যা দেখি, যা কল্পনা করতে পারি, দেখার ফলে তো কল্পনা করতে পারি আমরা। আমি তো আসলে উদ্ভট একটা কিছু কল্পনা করতে পারি না তখনই যখন আমি সেটা দেখিনি বা জানি না বা আমার কোনো ধারণা নাই। তো নব্বই নব্বইয়ের দিকে এসে আমি বলবো, নব্বইও না ঠিক, হয়তো মধ্য 80s-এর থেকে একটা ভাঙা করা শুরু হয়েছিল, এটার একটা টার্ন নেওয়া শুরু হয়েছিল, এবং একটা ড্যাম কেয়ার এবং একটা নিরীক্ষা, আমি বলবো নিরীক্ষায় একটা, এই নিরীক্ষার জন্যই যে আমরা এই সিস্টেম থেকে বের হয়ে এসে আমরা এরকম ভাবে লিখবো, সেটা অন্যের ভালো লাগুক না লাগুক। ওই যে বললাম একটা দুইটা যে শিল্পের ক্ষেত্রে বলা হয় যে মানুষের জন্য আপনি কবিতা লিখবেন নাকি আপনি শিল্পের জন্য কবিতা লিখবেন, এইটাকে ডিনাই করে যে আমি আমার মতো ভালো লাগা, আমি আমি আমাকে কি বিশ্বাস করছি, সেইটাকে প্রায়োরিটি দিয়ে যারা কবিতা লিখতে এসেছিলেন, আমি বলবো সেখানে ছন্দ নিয়ে সবার, আপনি দেখবেন 90 দশকের যদি আপনি উল্লেখযোগ্য কবিদের আমি নাম নাম বললে তো অনেক লাগবে, সবার কবিতার মধ্যে অবশ্যই ছন্দ নিয়ে তারা কখনোই আমার মনে হয় বিমুখ বা অন্য ধরনের প্রতিক্রিয়া থাকার প্রশ্ন ওঠে না। বরং আমি বলবো যে পরবর্তী যারা জেনারেশন এখন যারা কবিতা লিখছেন, শূন্যতেও দেখবেন এক ধরনের ছন্দ নিয়ে অনেক কাজ হয়েছে বা করছে, এখনো অনেকেই ছন্দ নিয়ে কবিতা লেখেন। আমি যে বিষয় আসলে শেষ করতে চাই যে ছন্দ নিয়ে তো আসলে কবিতা লেখার লিখবেন কি লিখবেন না এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে ছন্দ একটা গ্রামাটিক্যাল একটা বিষয়। হ্যাঁ, এইটা দেখবেন শুধুমাত্র যারা আমরা কবিতা লিখি তাদের জন্য না, আপনারা যারা এখানে আজকে আমরা যারা অতিথিরা কথা বলছি এবং যারা এই প্রোগ্রামটা দেখছেন দেশ বিদেশের সবাই, তাদেরকে সবার উদ্দেশ্যে আপনারা জানেন যে এটা একটা গ্রামাটিক্যাল একটা বিষয়। এটা যারা পাঠ্যগতভাবে যারা এটা পড়েন, অর্থাৎ আমি বলছি বাংলা যারা বা ইংরেজি যারা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেন, সাহিত্যের যে যে পার্ট গুলো আছে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ছন্দ নিয়ে কিন্তু কাজ হয়, মানে ছন্দের কিন্তু স্ক্যানিং এর উপর মার্কস থাকে, অর্থাৎ একটা একাডেমিক বিষয় এটা, তাই তো? অতএব এখানে ছন্দটা জানাটা হচ্ছে এটা হচ্ছে একজন কবির একটা গ্রামাটিক্যাল একটা বিষয়। অর্থাৎ আপনার কবিতা লিখতে আসতে গিয়ে আমাদের যে অনেক কিছু যে পাঠ পঠন ধ্যান ধারণা গুলো তো নিয়ে আসতে হয়, ঠিক সেরকম গ্রামাটিক্যাল কিছু কিছু বিষয়ও, যে আপনি একটা বানান আসলে কিভাবে লিখবেন, তাই তো? তার তো কিছু টেকনিক্যাল বিষয় আছে, তাই তো? বারবার তো আমি
ডিকশনারি খুলবো, দেখবো, উল্টাবো, এরকম তো একটা বিষয় হলে খুব মারাত্মক হয়। কিন্তু যদি আমার ধারণা থাকে যে বানানটা কি কারণে এইরকম হবে, কি কারণে এরকম হবে, ভাষাগত যদি আমার জ্ঞান না থাকে, ঠিক এরকম কিছু গ্রামাটিক্যাল বিষয় আমাদেরকে জানতে হয়। এটা প্রাথমিক একটা স্টেপ। আমি লিখবো কবিতা, গ্রামাটিক্যাল এই বিষয়গুলো আমাদেরকে জেনে আসতে হয়, জেনে আসা উচিত। হ্যাঁ, এরপরে আপনি আপনার কবিতা এটা প্রয়োগ করবেন কিনা, ঠিক আছে, এটা আলাদা বিষয়। আমি বলছি না যে ছন্দের উপর আপনি পড়াশোনা করলেন, ছন্দ খুব ভালো জানেন, তার মানে এই না আপনার প্রত্যেকটা কবিতার মধ্যে ছন্দ থাকতে হবে, নইলে আমি আপনাকে মার্কস দেব না, 10-এ 5 দেব, তা না। আপনি লিখতে নাও পারেন, কিন্তু এটা জানাটা খুবই বাধ্যতামূলক। এই জন্য বাধ্যতামূলক যে যেন আপনাকে কেউ কখনো এই বিষয়ে আলাপ করলে, কাব্যের এই ধারাটাই আলাপ করলে যেন আপনি খুব চুপ না হয়ে যান, যেন বলতে পারেন, বা অন্য একটা কবিতা পড়ে যেন বুঝতে পারেন যে ছন্দ নিয়ে উনি কি কাজ করেছে। এবং এটা কিন্তু সত্যি কথা, দেখবেন যে 80s-এর, যদিও হয়তো ওপার বাংলার দেখবেন বা আমাদের এপার বাংলাতেও প্রচুর কাজ হয়েছে ছন্দ নিয়ে যারা কাজ করেছে, তাদের কবিতাগুলোর মধ্যে পড়লে দেখবেন, যেমন যদি আমি খুবই একজন কবির কথা বলি, 70-এর খুব দামি একজন কবি, জয় গোস্বামী, ওপার ওপার বাংলা, তার কবিতাগুলো পড়ে দেখবেন যে হ্যাঁ, অনেকে হয়তো মনে করতে পারবেন যে এখানে তো ছন্দ নাই, কিন্তু আসলে তো আপনি দেখবেন লুক্কায়িত ভিতরে ভিতরে অদ্ভুত অদ্ভুত ছন্দ, এবং ছন্দ নিয়ে তিনি অনেক মারাত্মক মারাত্মক ডিটেলস কাজ করেছেন। তো এটাই হচ্ছে একটা ঘটনা, যে যদি আপনি না জানেন, তাহলে আপনি আহ, বুঝবেন কিভাবে যে উনি আসলে কি কাজ করলেন, তাই তো? যদি বা কিভাবে লিখলেন, উপমা নিয়ে যদি আপনার যদি ধারণা না থাকে, তাহলে আপনি কেমনে বুঝবেন যে সুকান্ত চাঁদ দেখে মনে হয় ছলছল রুটি? তাহলে এই উপমাটা যদি, তাহলে উপমা সম্পর্কে আপনার ধারণা ঠিক এরকমই ধারণা থাকতে হবে। তো 90-এর কবিরা অবশ্যই ছন্দ নিয়ে অনেকেই কাজ করেছেন। হ্যাঁ, কেউ হয়তোবা ওই ঘরানায় ঢুকতে চাননি বা এক্সেস লিখতে চাননি, একটা বাইন্ডিংস থাকে, এটা আমিও বুঝি, ছন্দ নিয়ে লিখতে গেলে একটা বাইন্ডিংস থাকে, যে একটা আপনাকে মাত্রার মধ্যে থাকতে হয়, একটা বিষয়বস্তুর মধ্যে থাকতে হয়, একটা অবশ্যই যে আপনার আপনার মাত্রার মধ্যে থাকতে হয়। কিন্তু গদ্য কবিতা বা মানে ফ্রি ভার্সের যখন আপনারা লিখি, তখন হয়তো বা দেখবেন যে এই ধারণা থেকে বের হয়ে এসে আমরা খুব মুক্তভাবে লিখতে পারি। কিন্তু তারপরেও আমি বলবো যে আহ, আপনি যাই লেখেন না কেন, বা আপনার খুবই ভালো রেসপেক্ট করার মতো যারই কবিতা থাকে, আমি বলছি এনি হাউ, এনি পার্সনের কবিতা আপনি পড়েন, দেখবেন যে অন্তপক্ষে অক্ষরভিত্তিক একটা কবিতা খুবই সাধু কবিতা হয়। হ্যাঁ, তাকে খুবই পড়তে আরামদায়ক হয়। তো অতএব সেই অক্ষরভিত্তিক কবিতাটা লিখতে গেলেও কিন্তু আপনাকে এই ছন্দর এই পার্ট গুলোকে, আপনাকে এই ধারাবাহিক এই জিনিসগুলোকে মক্ষ করে আসলে ভবিষ্যতে দেখবেন আপনার অনেক শব্দগুলো আসার সম্ভাবনা থাকে। কবিতা লিখতে গেলে এক ধরনের আপনি আরাম বোধ করতে পারেন। আর সর্বোপরি ছন্দ, ওই তো বললাম, আপনাকে একটা সাপোর্ট দেয় সবসময়, এপাশ ওপাশ থেকে বাধা দিতে পারে, যে এই শব্দ তুমি নিয়ে আসো, এইটার বিপরীতে এই শব্দ নিয়ে আসো, এটার বিপরীতে এই শব্দ নিয়ে আসো। তো এরকম কাজগুলো হয়। যাই হোক, সেটা বিষয় না, অনেকে হয়তো লেখেননি আমাদের বন্ধু বান্ধবরা হয়তো, কিন্তু একেবারে যে তারা এই যাপনের মধ্যে একেবারেই ছন্দ নিয়ে কাজ করেননি, এটা কখনোই আমি বলবো না। যদি আমি বলি, সবারই কম বেশি ছন্দে লেখা কবিতা অনেক প্রচুর আছে কাব্যগ্রন্থগুলোর মধ্যে। কিন্তু হয়তোবা আহ, কালের প্রবাহে দেখবেন, যেমন ওই তো বললাম, যদি আমরা আমাদের 35 বছরের একটা কবিতার জার্নি হয়ে থাকে, কবিতা আবার একটা টার্ন নেওয়ার চেষ্টা করছে, মানুষ হয়তো লিরিক্যাল কবিতার দিকে আবার যাচ্ছে ঝুঁকে, তো ওই ধরনের টার্মের দিকে যদি কবিতা লিখতে যাই, তখন হয়তো বা দেখা যায় যে ছন্দ দিয়েও কিন্তু খুব চমৎকার ভাবে আপনি একটা কবিতার বিষয়বস্তু উপস্থাপন করতে পারেন, যদি আপনার সত্যি সত্যি ছন্দ খুব দখলে থাকে। আর একটা হয় যে লিরিক্যাল দিকে গিয়ে মানুষকে খুব সহজভাবে, সহজ পাঠ্যভাবে একটা কবিতা উপস্থাপন করার যে বিষয়, সেই কারণেও হয়তোবা অনেকেই হয়তোবা ছন্দটাকে অ্যাভয়েড করে তার লেখালেখি করেন। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনটা, যে আমার কাছে কেন জানি মনে হয়, আমরা তো আসলে কখনোই স্থির করি না যে আমি এখন এই কবিতাটা ছন্দে লিখবো, এই ছন্দে লিখবো, এই কবিতাটা আমি
গদ্য ঢঙে লিখবো, এই কবিতাটা আমি 22 লাইনে লিখবো, এই কবিতাটা আমি 10 লাইনে লিখবো, এরকম আসলে বাইন্ডিংস দিয়ে তো আসলে কবিতা লিখতে বসা যায় না। আপনার ভাবনা থেকে, আপনার মনের যে জারিত বিষয় থেকে তো আসলে উচ্চারিত হয় বিষয়গুলো, লাইনগুলো। তারপরে আপনি কতদূর কি করবেন, এটাকে আপনি ছন্দে ফেলবেন নাকি অন্য ঢঙে ফেলবেন বা কি করবেন, এটা আসলে একজন কবি ভালো বোঝে। তো যাই হোক, ছন্দের বিষয়টা আসলে ওইভাবে একেবারে আপনি যেটা বললেন ওই রকম একেবারে আমার কখনোই মনে হয়নি। বিশেষ করে আমার জানার মতে যারা আমাদের জার্নিতে যারা ছিলেন, বিশেষ করে যারা আমি চিনি, তারা সবাই কম বেশি ছন্দ নিয়ে কাজ করেছেন আমার ধারণা। এবং পরবর্তী জেনারেশনের যারা তারা কাজ করছেন, কিন্তু অনেকে এটাকে মনে করে যে ছন্দটাকে আমার জানার দরকার নেই, এটা একটা কোনো কবিতার অপরিহার্য বিষয় না। কিন্তু আমি বলবো ওইটা না, যে আপনাকে এটা আসলে শেখা উচিত। এটা আসলে খুবই একটা টার্মিং বিষয়, ব্যাকরণিক একটা বিষয়, এটা জানা উচিত। তো ঠিক আছে, তৌফিক, ধন্যবাদ। ধন্যবাদ শিবলি ভাই, চমৎকার একটি কথা বললেন ছন্দের বিষয়ে। আসলে এই বিষয়ে এইভাবেই বলা উচিত ছিল আমাদের। এবং আমি চলে যাচ্ছি কবি কামরুল আরিফ ভাইয়ের কাছে। আমাদের সময় শেষ হয়ে আসছে, তবে আমাকে জানানো হয়েছে যে আরো 10 মিনিট সময় বাড়ানো হবে, যেহেতু খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমি চলে যাচ্ছি কবি কামরুল আরিফ ভাইয়ের কাছে একই বিষয়ে জানার জন্য, কারণ আসলে এক একজন কবিতা একভাবে দেখেন বিষয়টা। তো কবি কামরুল আরিফ ভাই, আপনিও এই বিষয়ে বলুন। আপনি সময়টা নেবেন, তবে শিবলি ভাই সময় বেশি নিয়েছেন, আমি থামাই না এই কারণে যে আপনি জানা দরকার ছিল আমাদের। আপনি চমৎকার ভাবে বলেছেন। ইতিমধ্যে অনেকেই অনেক কমেন্টস করেছেন। কবি শারমিন সীমা বলছেন প্রত্যেকের কবিতা ভীষণ ভালো লাগার মৌ মৌ শব্দে ভরপুর। এরপরে কবি অমিতাভ পাল বলছেন আমাদের কবিদের কাছে দাবি সহজ ভাষায় লিখুন, কবিদের কাছে দাবি করেছেন উনি। এরপরে আমাদের কেশব রঞ্জন কাদালিক বলছেন বেশ ভালো। চৈতালি বসু সুন্দরী লিখেছেন বাহ, কবি শিবলি ভাইয়ের কথা ভালো লাগলো। আমি চলে যাচ্ছি কবি কামরুল বাহার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এই যে ছন্দ বিমুখতা অথবা ছন্দ নিয়ে যে কথাগুলো ওঠে, এটা কি একটি দর্শককে বা একটি দর্শকের কবিদেরকে প্রত্যাশা করার জন্য, নাকি আসলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য? কেন বলা হয় বারবার করে যে তরুণরা ছন্দ বিমুখ? এই বিষয়ে আপনি 5 মিনিট বলবেন। 5 মিনিট। কবি কামরুল বাহার আরিফ ভাই। আমি খুব দুঃখিত। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ যাই যাই বলেন। হ্যাঁ যাই বলেন। অসাধারণ অসাধারণ আলোচনা শুনছিলাম কবি শিবলি মুক্তাদির কাছে। আমি জানি শিবলি মুক্তাদির অনেক সুন্দর বলতে পারেন। আসলে আমি ওইভাবে আমি যখন কবিতা পড়ি, আমি কখনোই কিন্তু কোনো কবিতায় কোনো দশক ধরে আমি কবিতা পড়ি না। আমার সেই অভিজ্ঞতাটাও খুব কম। তবে আমার পরিচিত অনেক কবি যাদের কবিতা আমার খুব পছন্দের, তাদেরকে আমি এখন জানি যে তারা 90 দশকের। কবিতায় যে ছন্দ নাই 90 দশকের কবিতায়, এই অভিযোগটা আমি কোনোভাবেই মানতে পারি না। কোন দশকের ক্ষেত্রেই আমি মানতে পারি না। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখি যে কবিতা যিনি লিখেন তিনিও ছন্দ নিয়েই লেখেন, এবং আমি বিশ্বাস করি যারা পড়েন তারাও একটা ছন্দ নিজের ভিতরে বুনে নেন বলেই, ছন্দ আছে বলেই কবিতা কিন্তু এখনো বেঁচে আছে। 90 দশকের অনেক কবির নাম আপনি বলতে পারবেন যাদের নিজস্বতা, একটা নিজস্ব ঢং কবিতায় তিনি নিয়ে আসতে পেরেছিলেন, নিজস্ব ছন্দ তিনি নিয়ে আসতে পেরেছেন, নিজস্ব কল্পনা রাজ্যে তিনি পাঠককে নিয়ে যেতে পেরেছেন। এরকম অনেক কবিতাই, মানে শত শত কবির নামই বলা যাবে যারা এপার ওপার মিলে সেই জায়গাটায় তাদেরকে দাঁড় করিয়েছেন, কবিতাকে নিয়ে গেছেন সেই সব জায়গায়। হ্যাঁ, কবিতা অবশ্যই সময়কে ধারণ করে। নিশ্চয়ই 30 দশকের সমাজ ব্যবস্থায়, 30 দশকের রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ভাবনাটা যেখানে গিয়েছে, বা সেই সময়ের পরিবেশ, প্রতিবেশ বা প্রকৃতি মানুষকে যেভাবে ভাবিয়ে রেখেছিল, সেই ভাবনাটা কিন্তু আজকে এসে 0 দশকে বা একক দশক যেটাই বলছেন, বা সেই ভাবনা কিন্তু মানুষ সেই জায়গাতে নাই। মানুষ কিন্তু এখন চাঁদে গিয়েছে। মানুষ তার সৃষ্টির চরম জায়গাতে চলে যাচ্ছে।
তার ভাবনার জায়গাটাও অনেক প্রসারিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, কবিতা তো আমরা একটা জিনিস জানি যে কবিতা পুনঃ পুনঃ মানে একই কবিতা আমি লিখবো, একই কবিতা শিবলি মুক্তাদির লিখবে, একই কবিতা জ্যোতি পোদ্দার লিখবে, একই কবিতা শান্তিময় মুখোপাধ্যায় লিখবে, তা তো নয়। আমি যদি নতুন কিছু সৃষ্টি করতে পারি, সেই জায়গাটাই হচ্ছিল আমার যোগ্যতা। আচ্ছা, আমি 1 মিনিট আমি একটু চার্জে দিয়ে নিই। আজকে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই প্রজন্ম, মানে বিশেষ করে 90-এর প্রজন্ম থেকে বা 80-র মধ্য 80 থেকে আমরা কবিতার যে নিরীক্ষাগুলো, আমাদের একটু আগে শিবলি মুক্তাদির বলে গেছেন যে নিরীক্ষাগুলো চলছে, সেই নিরীক্ষায় হ্যাঁ সবাই যে টিকে আছেন তাও বলছি না আমি, সবাই যে সেই ক্ষেত্রে সফল হয়েছেন সেটাও বলছি না আমি, কিন্তু যারা কবিতাকে পাঠকের কাছে নিয়ে যেতে পেরেছেন তিনি তো টিকে আছেন। আর একটা কথা শিবলি মুক্তাদির বলছেন, চমৎকার বলেছেন, কবিতা তো আসলে নিজের ভালো লাগার জন্য লেখা, কবিতা কিন্তু কারো ভালো লাগানোর জন্য লেখা না, সেটা হয়ও না। কবিতা কিন্তু আসে, কবিতাকে আসতে হয়, কবিতা যে ফর্মে আসে, যে ভাবনা আসে, কবিতা সেটাই লিখবেন। হ্যাঁ, কবিতার কিছু এডিট আমরা করি, সেই এডিটটা তখন আমরা ছন্দের কাছে যাই। ছন্দ আমাদেরকে জানতেই হবে, ছন্দ জানাটা বাধ্যতামূলক। আমি যদি ছন্দ না জানি তাহলে ছন্দকে নিয়ে আমি খেলবো কি করে, ছন্দকে নিয়ে আমি ভাঙবো কি করে? ছন্দকে অবশ্যই আমাকে জানতে হবে, তবে সেই ছন্দের মধ্যে আমাকে বা আমার কবিতাকে মানে আমার কবিতার স্বাধীনতাকে আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না। আজকের কবিতার যে জায়গাটা আসছে সেখানে অবশ্যই কবির স্বাধীনতা আছে। কবি সেই স্বাধীনতার মধ্যে তার শব্দের যেমন গঠন, বাক্যের যেমন গঠন, ছন্দেরও গঠন তিনি নিয়ে গেছেন সেই স্বাধীন জায়গা থেকে। আমি বিশ্বাস করি যে একজন কবির ছন্দ সবচেয়ে বড় যে ছন্দের যে কারিগর, সেটা হচ্ছে তার নিজের কান। এই কান দিয়েই কবি যখন কবিতা লিখছেন, যখন সেই কবিতাটা কবি পড়ছেন, তখন কিন্তু যিনি ছন্দ জানেন তার কাছে কিন্তু তার কবিতাটা ছন্দহীন হবে না। আমি বিশ্বাস করি ছন্দহীন হবে না। এবং অবশ্যই 90 দশকের অনেক উল্লেখযোগ্য কবিতা আছে, যে কবিতা বাংলা সাহিত্যে, বাংলা কবিতার জগতে চিরস্থায়ী রূপ ধারণ করবে। এখানে আসলে কোনো দর্শককে খাটো করে বলবার জন্য নয়, দর্শকেই প্রত্যেকটা সময় কবিরা তাদের কবিতায় ধারণ করেছে, তার চিন্তাতে, তার ভাবনাতে, তার ছন্দে, তার প্রকরণে, সবকিছুতে, উপমায়, ব্যাখ্যায়, সবকিছুতেই তিনি ধারণ করেছেন। সেই কারণে আমি মনে করি, তবে হ্যাঁ এটা বলা যেতে পারে, আমার কাছে মনে হয়, যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়, যে 90 দশকটা একটা সাঁকোর মতো, তার আগের দশকের সাথে পরের দশকের একটা যেন মিলন ঘটানোর যে প্রচেষ্টা, মানে অটোমেটিক হয়েছে বোধহয়। এটা আমার কাছে মনে হয় যে প্রচেষ্টাও বলবো না, ঠিক এটা যেন ঘটেই গেছে, যে তার আগের দশকগুলোর সাথে পরের দশকের একটা মেলবন্ধন বোধহয় 90 দশকে ঘটেছিল, এবং সেটার ফলাফল আমরা দেখতে পাই পরবর্তী দশকেও। কিন্তু 90-এর ধারাবাহিকতায় তাদের চিন্তারও পরিবর্তন আসছে, তাদেরও ভাবনার পরিবর্তন আসছে। কিন্তু অবশ্যই যারা কবিতা লিখছেন তারা কিন্তু ছন্দের বাইরে কেউ লিখছেন না, আমি মনে করি। আর যতই এক্সপেরিমেন্ট চালান না কেন, একসময় নিজেই নিজের কাছে বুঝতে পারবেন যে কোনটা কবিতা হচ্ছে, কোনটা কবিতা হচ্ছে না। এর চাইতে বড় কথা আমি আর বলতে পারছি না। অনেকেই আছেন, অনেক ভালো বলেছেন, অনেক দর্শক যারা আজকে আমাদের আছেন তারাও সুন্দর সুন্দর কথা বলছেন। কথা হচ্ছিল কবিতার জায়গাতেই থাকবে, কবিতার ছন্দ কবিতার মধ্যেই থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ছন্দহীন কোনো কবিতা হয় না, এটুকু আমি মনে করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ কবি কামরুল বাহার আরিফ ভাই, আমাদের মাঝে কমেন্টস করেছেন। আজকের সঙ্গে কবি শাহিন রেজা, তিনি বলছেন কবিতার পথ বড় বন্ধু। কবি রুদ্র মুস্তফা বলছেন, আমি যদি নতুন কিছু সৃষ্টি করি সেটি আমার যোগ্যতা। চমৎকার বলেছেন শ্রদ্ধেয় কামরুল বাহার আরিফ ভাই। ছন্দের কারিগর কবির কান, ছন্দের ক্ষেত্রে এই কথাটিও খুব ভালো লেগেছে।
চৈতালি বসু বলছেন একটি শব্দ হচ্ছে বন্ধ করা যায় কিনা একটু দেখুন। একটি শব্দ হচ্ছে, শব্দটি কারো মাইকে হচ্ছে আর কি। আমি চলে যাচ্ছি কবি জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি পোদ্দার, আমরা খুব শেষ সময়ে চলে এসেছি। এই ছন্দ যিনি বিষয়ে কথা বলবেন তিনি বাদে সবাই একটু মিউট করি আমরা। মিউট করি, হ্যাঁ। কবি জ্যোতি পোদ্দার এবার আপনি বলবেন একই বিষয়ে, খুব সংক্ষেপে বলবেন, বলার পরেই আমরা চলে যাব অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সময় খুবই কম। জ্যোতি পোদ্দার, ছন্দ বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ। সুন্দর বলেছেন আমাদের আরিফ ভাই এবং শিবলি ভাই, এবং তুমিও খুব সুন্দর বলেছ। এবং তোমরা যখন কথা বলেছ বা আমি যখন কথা বলছি, আমরা মূলত ছন্দের ভেতর থেকেই ভাষিক জীব হিসেবে কথা বলছি। তাহলে যদি ছন্দ আমাদের ভাষার ভিতরে না থাকতো, কথার ভিতরে না থাকতো, তাহলে ঠিক কথা আমরা প্রকাশ করতে পারতাম না, নিজেকে ব্যক্ত করতে পারতাম না। ব্যক্ত করবার ভেতর দিয়েই হচ্ছে ছন্দ থাকে, ভাষার ভেতরেই ছন্দ থাকে। আরিফ ভাই এক অ্যাসেন্টে কথা বলেছেন, আমাদের শিবলি ভাই একভাবে কথা বলেছেন, এক ছন্দের একই বাংলা ভাষার ভিতর দাঁড়িয়ে একটি ভিন্ন বুনন করেছেন। শিবলি ভাই একই বুনন করেছে, তুমি আরেক ভাবে বুনন করেছো। এই যে মুখের কথার কাছাকাছি থাকা, এটি মূলত ভাষার একটি গুণ, ভাষিক জীব হিসেবে আমরা থাকি। তারপরে এখান থেকে শিবলি ভাই যেটি বললেন, ছন্দের কিছু গ্রামাটিক্যাল জায়গায় চলে যায়, কিছু নির্দিষ্টতায় চলে যায়। কিন্তু 90 দশকে এটি একটি বড় গুণ যে কবিতা খুব মুখের কাছে নিয়ে আসা। যেমন পরিতোষ হালদার, তার কবিতাগুলোতে তুমি দেখবে যে তার প্রায় কবিতাগুলো আমাদের কথা বলার ঢঙের কাছাকাছি। আমি কোনোভাবেই বলবো না এটি ছন্দের বাইরে কবিতা, কারণ ভাষার ভিতরেই এই ছন্দের গুণটা থাকে। তুমি যখন কথা বলছো, তুমি দেখবা আটছয় আটছয় নিয়ে কথা বলছো, যেখানে নাকি একটু কম পড়ছে শব্দটা বাড়িয়ে দিয়ে 3 মাত্রায় করে নিচ্ছ। একটু লক্ষ্য করে দেখবে আমরা মূলত অক্ষর বৃত্তেই কথা বলি। তো যা কথা বলি তার কিন্তু প্রেজেন্টেশন হবে না। সুতরাং এখানে কবিতা, এখানে মানে ছন্দ নেই, অমুক নেই তমুক নেই, এই কথাগুলো আমি বিশ্বাস করি না। বরং ঠিক সেইভাবে ব্যক্ত করতে পারলো কিনা একজন ব্যক্তি তার ভাবনাকে নিজে আনন্দে অপরের কাছে ব্যক্ত করবার স্পেসটুকুর ভিতরে নিজের নির্যাসটুকু দিতে পারলো কিনা, এটি আমার কাছে প্রধান বিষয়। হ্যাঁ, সেখানে যদি অক্ষরবৃত্ত থাকে ওয়েলকাম, সেখানে মাত্রাবৃত্ত থাকে ওয়েলকাম, আমি সেটা জানি, আমি বুঝি যে এইভাবে আরিফ ভাই কথা বলেন, এইভাবে শিবলি ভাই কথা বলেন, শিবলি ভাই মাত্রা দিয়ে কথা বলেন, অন্তমিল দিয়ে কথা বলেন, ওয়েলকাম। তিনি কতটুকু মাত্রায় আন্তরিকতা দিয়ে এবং ব্যঞ্জনা দিয়ে নিয়ে আসতে পারলেন, তিনি এগিয়ে থাকলেন। যে না, আমার কথায় সে নির্যাসটা নেই, সে ভাষা ভঙ্গিটাতে আমার খাটতা রয়েছে, আমার সেখানে খামতি রয়েছে, সেখানে বলবো যে আমার সেখানে প্রেম নেই, ঘাম নেই, শ্রম নেই। আমি যা ব্যক্ত করব সেখানে অবশ্যই নিজস্বতার একটি বুনন বয়ান থাকবে। সুতরাং ভাষিক জীব হিসাবে আমরা ছন্দের ভেতরেই থাকি। শুধুমাত্র কবিতা লিখতে হলে ওই অক্ষর বৃত্তে, মাত্রা বৃত্তে ওইটাই যেতে হবে, এটা ঠিক নয়। আরিফ যেটা শিবলি ভাই বলেছেন, আমাকে জানতে হবে। কিন্তু আমি যে মুখের ভাষায় কথা বলছি, এটি কি প্রেজেন্টেশন না? এটি আমার জীবনের অংশ না, বরং প্রধান অংশ। আমি তো অক্ষরবৃত্তে কথা বলছি। যে কোনো ভাষিক জীব হিসাবে সে ছন্দের ভিতরেই থাকে, আর কবি এই জীবন থেকে শব্দগুলো নিয়ে ভাষার বয়ান নিয়ে লিখছে। 90 দশক নিয়ে কথা হয়ে উঠছিল, কারণ একটা কিছু মনে রাখতে হবে, 90 দশক মূলত কিন্তু সারা পৃথিবীর নতুন যে রিমেকিং হয়, সেখানে কিন্তু সীমানা ক্রস হয়, ক্রস দ্য বর্ডার, সমস্ত কিছুই। অর্থাৎ পুঁজিবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্বের যে দ্বিমেরু ছিল, দুইটা অর্থনৈতিক কাঠামো ছিল, দুইটা অর্থনৈতিক কাঠামো থাকা মানে হচ্ছে দুইটা ভাবাদর্শ কাজ করা। কিন্তু 90 দশক থেকে দেখলাম আমরা আদর্শের মৃত্যু দেখলাম, আমরা পুঁজিবাদের বিস্ফোরণ দেখলাম, আমরা মুক্তবাজার অর্থনীতির প্রাবল্য দেখলাম, আমাদের দেখলাম যে কেন্দ্র প্রান্তের ডিফারেন্স দূর হয়ে যাচ্ছে। অনেক অচ্যুত শব্দ যা আগের দশকেরা এড়িয়ে গেছে, সেই শব্দকে নিয়ে এসছে। শব্দ অচ্যুত হতে পারে না, সীমানা, সেই সব জায়গায় ক্রস দ্য ব্রড, মানে সীমানা ভাঙো, সীমানা ভাঙো। এই সীমানা ভাঙার কাজটি এই 90 করেছে। অর্থাৎ 90 এর আগে ছিল আলাদা আলাদা পুকুর, 90 সময় হয়ে গেল কি সমস্ত পুকুরের সীমানা ভেঙে গেল, ছন্দের সীমানা ভেঙে গেল, তার শব্দের বয়স সীমানা ভেঙে গেল। লাল ফকিরের মাজার লিখতে পারছেন একজন, আবার আরেকজন দেশি কবিতা লিখতে পারছে একজন,
সমস্ত কিছু লিখতে পাচ্ছেন। অর্থাৎ এই 90 দশকে যার মানে জীবনের ব্যাপ্তিটা এত বেশি ছড়িয়ে গেল, সে মানে এত বেশি হয়ে গেল, তা ভাবনার অবকাশটা এত বেশি পেয়ে গেল, যা অন্য দশক সময়টা পায় নাই। 80 সারা পৃথিবীব্যাপী, আমরা 60-এর দশক যেমন সারা পৃথিবীব্যাপী একটি আন্দোলন দেখেছি, একটি বিস্ফোরণ দেখেছি, 90 দশক সারা পৃথিবীব্যাপী একটি 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 অবকাঠামোগত পরিবর্তন আমরা দেখেছি। কারণ অবকাঠামোগত পরিবর্তনই মূলত উপরিকাঠামো পরিবর্তনটা নিয়ে আসে। 90 দশক ইচ্ছে করে নিয়ে আসে নাই, কারণ অবকাঠামোগত পরিবর্তন ঘটে গেছে। আর্থসামাজিক কাঠামোর সমস্ত কিছু ভাঙচুর পরিবর্তন হয়ে গেছে। যা যা আমাদের পুরনো বিশ্বাস ছিল, অর্থাৎ আধুনিকতা দিয়ে যা অর্জন করেছিলাম শিল্প বিপ্লবের পর, আমরা 90 দশকের থেকে আজ পর্যন্ত সেটি ক্রমে ক্রমে ভাঙতে 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 বিপর্যস্ত হয়ে গেছে। আর একটা মনে রাখতে হবে, 90 দশক হচ্ছে থার্ড ওয়েভের, অর্থাৎ শিল্প বিপ্লব পরে তথ্য বিপ্লবের চূড়ান্ত পর্যায়, অর্থাৎ একে থার্ড ওয়েভ বলা হচ্ছে। সেকেন্ড ওয়েভটা ছিল শিল্প বিপ্লব, ফার্স্ট ওয়েভটা ছিল কৃষি বিপ্লব। এক একটা বিপ্লব তার ভাষা কাঠামো, তার চিন্তা কাঠামো এক এক ভাবে নিয়ে এসছে। আধুনিকতা শিল্প বিপ্লব আশ্রিত যে সেকেন্ড ওয়েভটা, তার ভাষাভঙ্গি, কথা, গল্প, কবিতা, নাটক, শিল্পকলা এক এক ধরনের হয়েছে। এই থার্ড ওয়েভে 90 দশকের পরতে যে থার্ড ওয়েভটা এসছে, সেই থার্ড ওয়েভে তার ভাষাভঙ্গি আলাদা হতে বাধ্য। সারা পৃথিবীব্যাপী পরিবর্তন এসছে। হয়তো আমাদের দেখবার চোখটা এখনো আধুনিকতা রয়ে গেছে, এখন 80-র দশক রয়ে গেছে, এখনো শিল্প বিপ্লব আশ্রিত রয়ে গেছে। যখন আমরা আরেকটু সমালোচনার প্যারাডাইমটা আরেকটু বাড়িয়ে দেখতে পারবো, তখন দেখতে পারবো যে সারা পৃথিবীব্যাপী 90 দশকের একটি নতুন একটি জানালা সৃষ্টি করেছে। সুতরাং 90 দশক এইভাবে দশক দশক আলোচনা করলে একেবারে সীমিত হয়ে যায়। তিনজনই আমরা 4জন 90 দশকে যাত্রা শুরু। তুমি যদি 90 দশকে পড়ে থাকো, তা 2021 সালে পৃথিবীব্যাপী যে আমাদের ভাষাগত পরিবর্তন জায়গা থেকে এবং তথ্য বিপ্লব জায়গা থেকে আরো পরিবর্তনগুলো করছে, তার সাথে তুমি সংযুক্ত হবে না। সংযুক্ত না হলে তো আমি 90-এর কুড়ে ঘুরে রয়ে গেলাম। 90-এর কুড়ে ঘুরে আমার জন্ম হতে পারে, কিন্তু বিকাশটা তো প্রতিনিয়ত হয়ে উঠছে। দশক দশক বলছি, মানছি না, আবার কথায় কথায় দশকও নিয়ে আসছি। এই দশক সীমানাটাও ভাঙার সময় চলে এসছে, কথা বলা যাবে না। আমি এই সময়ের কবি, আমি এই তরঙ্গের কবি। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ জ্যোতি পোদ্দার চমৎকার বিশ্লেষণ করার জন্য। আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কবি শিবলি মুক্তাদির ভাই, কবি কামরুল ভাই, আরিফ ভাই এবং জ্যোতি পোদ্দার বন্ধু আমার। তো আসলে আজকে আর বলার কিছু নেই, তবে আমাদের এই আলোচনাটা কন্টিনিউ চলবে। 90 দশক ও কবিতা এই শিরোনামে আমরা আরো কয়েকটি এপিসোড করব বলে আশা করছি। প্রত্যেকটি অনুষ্ঠানে কোনো না কোনো 90 দশকের কবিকে আমরা আনবো এবং চেষ্টা করব এই তিনজনের একজনকে সঙ্গে রাখার জন্য, কারণ এই আলোচনাটা আমি ধারাবাহিকভাবে 10টি পর্ব করতে চাই। তো এখন আমি চলে যাচ্ছি শেষ পর্বে। আমি বিদায় নেওয়ার পূর্বে আরেকটি ঘোষণা দিচ্ছি। এখন কবিতা পড়বেন প্রথমে শিবলি মুক্তাদির, এরপরে একটি কবিতা পড়বেন কবি কামরুল ভাই, আরিফ ভাই, এরপরে কবিতা পড়বেন আমাদের বন্ধু জ্যোতি পোদ্দার। শিবলি মুক্তাদির ভাই, আপনি একটি কবিতা পড়ুন, সবাই খুবই সংক্ষিপ্ত। কবি শিবলি মুক্তাদির ভাই, একটি কবিতা পাঠ করুন, করে আমরা বিদায় নেব আপনার কাছ থেকে। আপনার মাইকটা মিউট অন করেন, মাইকটা অন করেন, মাইকটা অন করেন, মাইক শিবলি ভাই মাইকটা অন করেন। আচ্ছা ঠিক আছে, মডারেট যিনি রাখতেছেন বারবার। আচ্ছা হলো, খুব ভালো। এখন কবিতার নাম রাশিচক্র। রাশিতে লেখা ছিল রক্ত ঝরতে পারে, জ্যোতিষী বলেননি কোথায়, শরীর অথবা মনে। হাজারো সমস্যা সরিয়ে রেখে ভাবি পুনঃ পুনঃ অনুবর্তনে, গ্রহের কোন গন্ডগোলে ওগো প্রতিভা, এসো তবে ব্যাখ্যার হাত ধরে আমাকে বোঝাও অতিথিনী। এই যাত্রায় নিরুপায় আমি, নোম্যান্স ল্যান্ডের মতো আমি যথার্থ অসহায়। ধন্যবাদ। খুব ছোট্ট কবিতা। ধন্যবাদ শিবলি ভাই, অত্যন্ত ধন্যবাদ। এরকম কবি কামরুল বাহার আরিফ ভাই, কবি কামরুল বাহার আরিফ ভাই, আপনি এবার বোধহয় আমার পালা। হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা, আমি পড়ছি। আমার কবিতার নাম মাছেদের গল্প। মাছ স্বাদেও গল্পে অনন্য, এ গল্প শেষ হয় না কখনো, তবু পরিসমাপ্তি টানতে হয় রূপালী নৃত্যের চোখের ভাষায়। জলের গল্প জুড়েই নদী খাল বিলে নেমে আসে সুখের ঝিলি, চোখের তারায় জাগে মাছ জয়ের অভিনব কথকতা।
এরই ফাঁকে মাছগুলো তরতর করে উঠে যায় বৃক্ষ শিখরে। তারপর মেঘের সাথে অভিসার শেষে বৃষ্টি ঝরিয়ে ফিরে আসে জলের ঠিকানায়। মাছেদের অধিবাসের গল্প চিরকালীন অলৌকিক এক মগ্ন পাঠ শেষে মাটি ফুঁড়ে হেঁটে যায় আচঞ্চল অনাবিল যাত্রায়। জলের গভীরের প্রতিসরণে তারা ছলনায় ঘেরা, তাই ছলনার ললনার মতোই চিরকাল গল্প ও গল্প জুড়ে বসে আছে যেন। আমাদের গল্পের জাল অন্তর্জালে ডোবা নালা, খাল থেকে বিল, নদী হয়ে সাগরে ছুটে যায় মাছ ও মাছেদের সহযাত্রার যাত্রা গল্প। এমন সাত কাহনে দেখি আজ তুমিহীন জলশূন্য চরাচরে, কোথাও মাছেদের আবাস নেই, প্রজনন সঙ্গম নেই, শুধু গল্পেরা পড়ে আছে পুরানো কথার পিঠে অনিঃশেষ দীর্ঘশ্বাসে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুল আরিফ ভাই, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে এসেছেন। আমি চলে যাচ্ছি আমার বন্ধু কবি জ্যোতি পোদ্দারের কাছে। জ্যোতি পোদ্দার, তুমি মাইকটা অন করো, অন করে তুমি তোমার আজকের শেষ কবিতাটি পাঠ করবে এখন। জ্যোতি পোদ্দার। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ। গোলাপ, নাম যশের কারণে গোলাপ ভালোবাসি। এই ভালোবাসা জনস্রোত, পাঠ্য বই বাহিত। গোলাপের সুবাসিত সৌরভ আর তার তীক্ষ্ণ কাঁটার কাছে গিয়ে দেখেছি ভালোবাসা ও ঘৃণা প্রকৃত প্রস্তাবে আমার নয়, প্রাচীন বিশ্বাস প্রসূত। অন্যের স্বাদে বিষাদ করেছি আমার একান্ত নিজস্বতা। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ কবি শিবলি মুক্তাদির, কবি কামরুল বাহার আরিফ এবং কবি জ্যোতি পোদ্দারকে। কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আজকের এই অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটি আরো কন্টিনিউ করার জন্য, কারণ 90 দশক নিয়ে আরো আলোচনা করার বিষয় রয়েছে এবং আরো আলোচনা হবে। অনেক বিষয় আছে, আজকে শুধু ছন্দ নিয়ে কথা হয়েছে, এরপরে আঙ্গিক বিষয় রূপকল্প নিয়েও কথা বলবো আমরা। সেই সময় পর্যন্ত অপেক্ষা করি আমরা। আজকে সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।